আজ আমরা প্রজেক্টাইল মোশনের শেষ পার্ট আলোচনা করব। তার আগে প্রজেক্টাইল মোশন সম্পর্কিত আমরা 4টে ভিডিও করেছি। সেখানে আমরা বিভিন্ন ধরনের থিওরি আলোচনা করেছি। প্রজেক্টাইল মোশন সম্পর্কিত যত ধরনের থিওরি হয় সেগুলো আলোচনা করেছি। যদি কেউ না দেখে থাকো তাহলে তোমরা ফিজিক্স উইথ বিশ্বরূপ এই চ্যানেলে গিয়ে সার্চ করলে সেগুলো পেয়ে যাবে। সেই ভিডিওটা দেখার পর যদি এই ভিডিওটা দেখো তাহলে তোমাদের সুবিধা হবে। আজকের এই ভিডিওতেও আমরা কিছু প্রবলেমের মাধ্যমে থিওরিগুলো বোঝার চেষ্টা করব। জেনারেলি থিওরি পড়ব প্রবলেমের মাধ্যমে। তাতে কি হবে যে থিওরিটাও যেমন তোমাদের বোঝা হবে, তার সাথে সাথে প্রবলেমের সাথেও কি করে ডিল করতে হয়, সেই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয় সেগুলো একটা সম্পূর্ণ ধারণা তোমরা পেয়ে যাবে। যেটা তোমরা তোমাদের যে কম্পিটিশন পরীক্ষাগুলো হয়, যেমন জেই মেন্স বা নিট বা আরও ধরনের যে সমস্ত পরীক্ষা যেগুলো হয় সেগুলোতে তোমরা এগুলোকে কাজে লাগাতে পারো। ঠিক আছে। আর এখানে আমরা মেনলি এই আজকের ভিডিওতে আমরা যেটা দেখতে চলেছি, আমরা কোনো একটা প্রজেক্টাইলের যে কোনো বিন্দুতে যে কোনো অবস্থায় তার ভেলোসিটি বের করব, তার ডিসপ্লেসমেন্ট বের করব, যেখান থেকে আমি প্রজেক্ট করেছি বস্তুটাকে সেখান থেকে ডিসপ্লেসমেন্ট বের করব, আর যে কোনো দুটো জায়গায় বেগের মধ্যে যে কোন অ্যাঙ্গেল হবে সেই অ্যাঙ্গেলটাকে বের করব। তারপর কোনো একটা প্রজেক্টাইল কোনো একটা হাইট থেকে হচ্ছে। আমরা তো আগের থিওরিগুলো করেছি গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল, সেখানে কিন্তু আমরা কোনো হাইট থেকে যে প্রজেকশনগুলো হয় সেগুলো কিন্তু আলোচনা করিনি। আজকে একটা প্রবলেমের মাধ্যমে সেটাও আমরা আলোচনা করব। আর সবশেষে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা পার্ট সেটা হচ্ছে যে কোনো একটা ইনক্লাইন প্লেন আছে, অর্থাৎ কোনো একটা নততল বরাবর কী ধরনের প্রজেক্টাইল হয়, সেখানে সর্বাধিক উচ্চতা কেমন হয়, তার উত্থিতিকাল কেমন হয়, টাইম অফ ফ্লাইট কেমন হয়, তার রেঞ্জ কেমন হয়, সেগুলোকে আমরা এই ভিডিওতে আমরা ডিসকাশন করব। তো শুরু করি। আমার নাম বিশ্বরূপ মণ্ডল আর আমার চ্যানেলের নাম হচ্ছে ফিজিক্স উইথ বিশ্বরূপ। ঠিক আছে। তো প্রথমেই দেখো আমি একটা প্রবলেম নিয়েছি। সেই তোমরা প্রবলেমটাকে আগে নোট ডাউন করে নেবে, তারপর প্রবলেমটা দেখবে। যে প্রবলেমটা হচ্ছে যে এ পার্টিকেল ইজ প্রজেক্টেড উইথ ভেলোসিটি ইউ 20 মিটার পার সেকেন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 37 ডিগ্রি উইথ দ্য হরাইজন্টাল। এখানে যেটা বলছে যে কোনো একটা বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে তুমি ভূমির সাথে, অর্থাৎ এটা যদি ভূমি হয় সেই ভূমির সাথে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে 20 মিটার পার সেকেন্ড বেগে তুমি তাকে প্রজেক্ট করেছো। তো এখানে কি কি বের করতে বলছে যে ফাইন্ড ভেলোসিটি অফ দ্য পার্টিকেল আফটার 1 সেকেন্ড অ্যান্ড 2 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড পর, অর্থাৎ তুমি যখন প্রজেক্ট করেছো তার 1 সেকেন্ড পর এবং 2 সেকেন্ড পর বেগ কত হবে। নাম্বার 2, ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল আফটার 1 সেকেন্ড। 1 সেকেন্ড পর কণাটার সরণ কত হবে, অর্থাৎ তুমি যেখান থেকে ছুঁড়েছো সেখান থেকে কণাটা যদি এই ধরনের প্রজেক্টাইল মোশন ধরো কমপ্লিট করে, তাহলে ধরো এখানে আছে কোণাটা, আমি ধরে নিচ্ছি, তাহলে তার ডিসপ্লেসমেন্টটা কত হবে, অরিজিন থেকে তার ডিসপ্লেসমেন্ট সরণ কত হবে। 3 নম্বরে, অ্যাঙ্গেল বিটুইন দ্য ইনিশিয়াল ভেলোসিটি অ্যান্ড দ্য ভেলোসিটি আফটার 2 সেকেন্ড, অর্থাৎ প্রাথমিক বেগ এবং 2 সেকেন্ড পর যে বেগ হবে তাদের মধ্যে কত কোণ হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। ঠিক আছে। এবং কি বলা আছে এখান থেকে কিন্তু জিটাকে তোমাকে ধরে নিতে বলেছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সাধারণত এটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরলে ক্যালকুলেশনে তোমাদের সুবিধা হয়, সেজন্য এটা সাধারণত পরীক্ষাতেও এটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারই দেওয়া থাকে। ঠিক আছে। তো এবার আমরা কোশ্চেনটা শুরু করব। তার আগে দেখো এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া রয়েছে 37 ডিগ্রি।
এখন আমাদের সাইন কস বা ট্যানের সাধারণত 0 ডিগ্রির মান জানি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই ভ্যালুগুলো কিন্তু আমরা জানি। আমরা সব ভ্যালু তো অ্যাঙ্গেলে আমরা মনে রাখতে পারি না বা মনে রাখা সম্ভব নয়, কিন্তু ফিজিক্সে সাধারণত ওই যে 0, 45, 30 এগুলোকে বাদ দিলেও সাধারণত দুটো অ্যাঙ্গেলে তোমাদেরকে ভ্যালুগুলো একটু মনে রাখবে, দুটো অ্যাঙ্গেলে, জাস্ট দুটো অ্যাঙ্গেল, এবং সেগুলোকে খুব খুব বেশি ব্যবহৃত হয় ফিজিক্সের ক্ষেত্রে। কারণ হচ্ছে যে সমস্ত কম্পিটিশন পরীক্ষাগুলো হয় সেখানে ক্যালকুলেটর অ্যালাউ থাকে না, তাহলে প্রবলেমগুলো সাধারণত এমনভাবে দেওয়া হয় যাতে তোমাদেরকে সেটা খুব সহজে সেটা সলভ হয়ে যায়, মানে ক্যালকুলেশনে যেন জটিলতা খুব একটা না আসে। সেই জন্য সাধারণত 37 এবং 53 এই দুটো অ্যাঙ্গেলের উপর বেশি কাজ করা হয়। তো আর আমাদেরকে তিনটে ডেটা জানতে হয়, একটা হচ্ছে 3, 4 আর 5, এই তিনটে ডেটা। আর কি 37 ডিগ্রি এবং 53 ডিগ্রিকে নিয়ে আমি কাজ করব। যেমন ধরো এই অ্যাঙ্গেলটা তোমাদেরকে মনে রাখতে হয়, সাপোজ এটা হচ্ছে 37 ডিগ্রি অ্যাঙ্গেল। আর একটা ত্রিভুজ আমি এঁকে নিচ্ছি, এটা ধরো 53 ডিগ্রি। এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে 37 কম, 53 বেশি। আমরা জানব অতিভুজ, এটা হচ্ছে লম্ব, ভূমি, অতিভুজ, লম্ব, ভূমি, অতিভুজ। তাহলে অতিভুজ সবসময়ের জন্য 5 হবে, মনে রাখবে, অতিভুজ সবসময়ের জন্য 5 দুটো ত্রিভুজের ক্ষেত্রে। এবার 37 আর 53-র মধ্যে যেহেতু 37 অ্যাঙ্গেলটা কম, এভাবে মনে রাখবে 37 লেস দ্যান 53, 37-এর সামনের বাহুটা হবে ছোট বাহু মানে 3 এবং এটা হবে 4, ঠিক আছে? অর্থাৎ 37-এর সামনের বাহু হবে লম্ব, লম্বটা হবে 3, ভূমি হবে 4 আর অতিভুজ হবে 5। আর 53-র ক্ষেত্রে কি হবে, তার সামনের বাহু হবে বড় বাহু মানে 4, 3 আর 5। জাস্ট এটাকে তোমরা একটু মনে রাখবে। তার ফলে কি, তোমাকে যদি ধরো সাপোজ তোমাকে বললো সাইন 37-এর মান বলো, তাহলে সাইন সমান তোমরা জানো লম্ব বাই অতিভুজ, তার মানে 3/5। তোমাকে যদি বললো যে কস 37-এর মান বলো, তাহলে তুমি বলবে ভূমি বাই অতিভুজ, তার মানে 4/5। তোমাকে বললো ট্যান 37-এর মান বলো, তাহলে তুমি বলবে লম্ব বাই ভূমি মানে 3/4। ঠিক একইভাবে এখানেও হবে। সাইন 53-র ভ্যালু কত, সাইন 53-র ভ্যালু হবে লম্ব বাই অতিভুজ মানে 4/5। কস 53-র ভ্যালু কত হবে, ভূমি বাই অতিভুজ মানে 3/5। আর ট্যান 53-র ভ্যালু কত হবে, লম্ব বাই ভূমি মানে 4/3। তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে। এই 3, 4, 5 এটা মনে রাখবে। 37 এবং 53-তে কী হয়, 37 মানে ভাববে ছোট বাহু, ছোট কোণ মানে তার সামনের বাহুটা ছোট, ঠিক আছে? বড় কোণ মানে তার সামনের বাহুটা বড়, আর অতিভুজ সবসময়ের জন্য 5 থাকবে, ঠিক আছে? বেশ, এবার আমরা প্রবলেমে যাব। প্রবলেমটা বলছে যে ধরো বস্তুটাকে কত বেগে ছুঁড়েছে না 20 মিটার পার সেকেন্ড বেগে 37 ডিগ্রি কোণ করে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে ছবিটা একটু আঁকি। এটা ধরো ভূমির সাথে বস্তুটাকে ছুঁড়েছে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুঁড়েছে 20 মিটার বেগে। তাহলে এর দুটো উপাংশে আমরা ভাগ করি, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, এটা সাপোজ এক্স অ্যাক্সিস, আর এটা সাপোজ ওয়াই অ্যাক্সিস। তাহলে 20 এই দিকের কম্পোনেন্ট কত হবে, 20 cos 37, এটা আমরা জানি, থিওরিতে বারবার বলেছি। এটা হচ্ছে 20 sin 37। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে 37টা জাস্ট একবার এঁকে নাও,
37 মানে হচ্ছে সামনে হচ্ছে 3, এখানে 4, এখানে হচ্ছে 5, তাহলে 20 cos 37 মানে ভূমি বাই অতিভুজ মানে 4/5, তাহলে এটা 4 5 20 16 16, এটা কত আসছে 20 sin 37 মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ মানে 3/5, তাহলে এটা কত আসছে কাটলে 12 হবে। ঠিক আছে, তার মানে প্রাথমিকভাবে এক্স অ্যাক্সিস বরাবর বেগ হচ্ছে 16 মিটার পার সেকেন্ড আর ওয়াই অ্যাক্সিস বরাবর বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। অর্থাৎ তুমি যদি বলো প্রাথমিক বেগকে ভেক্টর সাইন দিয়ে লিখতে, তাহলে ভেক্টর সাইন দিয়ে এটা হবে 16, এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে আমরা জানি আই ক্যাপ বলে, তাহলে 16 আই ক্যাপ প্লাস 12 পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর কি হয় জে ক্যাপ, ইউনিট ভেক্টরকে আমরা জে ক্যাপ বলি, তাহলে তার বেগ হচ্ছে এটা। তোমাকে তো বলা হয় স্পিড বা দ্রুতি কত, তাহলে কি করতে হয় বেগের ম্যাগনিটিউড নিতে হয়, মান নিতে হয়, মান মানে হচ্ছে 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তার মানে এটা ক্যালকুলেশন করলে তোমরা দেখতে পাবে 16 256 প্লাস 144, তার মানে এটা আসবে তোমার √400, তার মানে 20, তাহলে স্পিডটা দেখো যেটা বলেছিলাম 20। ঠিক আছে, আর ভেক্টর সাইনে লিখতে গেলে কিভাবে লিখলাম 16 আই ক্যাপ প্লাস 12 জে ক্যাপ। ঠিক আছে, বেশ, এবার আমরা প্রবলেমটা দেখব যে কিভাবে প্রবলেমটাকে আমরা সলভ করব। তাহলে প্রথমে আমি এর মোশনটাকে একটু ছবিটাকে একটু আরেকবার ভালো করে এঁকে নিই, এটা বুঝতে পেরেছো? আর প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবে, তাতে তোমাদের যেগুলো বলবো সেগুলো একটু নোট করে রাখবে। তো 1 সেকেন্ড পর এবং 2 সেকেন্ড পর, তো দেখি এটা ধরো 37 ডিগ্রি অ্যাঙ্গেল, 20 মিটার হচ্ছে বেগ, ধরো মোশনটা হচ্ছে এইভাবে প্রজেক্টাইল মোশনটা সে কমপ্লিট করছে, এভাবে প্রজেক্টাইল মোশনটা সে কমপ্লিট করছে। ঠিক আছে, তার এই দিকের ভ্যালু কত পেলাম, এদিকের ভ্যালু পেলাম 20 cos 37 মানে এদিকের ভ্যালু পেয়েছিলাম 16 পেয়েছিলাম, আর এইদিকে হচ্ছে 20 sin 37 যে ভ্যালুটা পেলাম আমরা 12। ধরো 1 সেকেন্ড পর কণাটা সাপোজ এখানে পৌঁছেছে, 1 সেকেন্ড পর, আরেকবার ভালো করে এঁকে নিই, দুদিকে সিমেট্রি আসেনি, ধরো 1 সেকেন্ড পর কণাটা এইখানে পৌঁছেছে, তাহলে 1 সেকেন্ড পর নিশ্চয় কণাটার বেগের দিকটা কোন দিকে হবে, স্পর্শক বরাবর এইরকমভাবে হবে। তার দুটো কম্পোনেন্ট আছে, একটা এই কম্পোনেন্ট আর একটা এই কম্পোনেন্ট। তো এটাকে যদি আমি ইউ এক্স বলি, এক্স অক্ষ বরাবর প্রাথমিক বেগ, এটাকে যদি ইউ ওয়াই বলি, সাপোজ এটাকে আমি যদি ভি ভেক্টর বলি, এটাকে আমি ইউ ভেক্টর ধরেছিলাম, এটাতে ভি ভেক্টর হয়, তাহলে এটা হচ্ছে তোমার ভি এক্স, এটা হচ্ছে তোমার ভি ওয়াই। তাহলে 1 সেকেন্ড পর বেগ কত হবে ভি ভেক্টর, 1 সেকেন্ড পর বেগ কত হবে, 1 সেকেন্ড পর কণাটা এইখানে পৌঁছেছে, তাহলে 1 সেকেন্ড পর তার বেগ কত হবে, ভি ভেক্টর ইকুয়াল টু আমি কি লিখতে পারি ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ। এখন ভি এক্স কত, দেখো আমি বারবার বলেছি একটা থিওরিতে যে এক্স অক্ষ বরাবর কিন্তু কোনো কম্পোনেন্ট পরিবর্তন হয় না, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর বেগটা ধ্রুবক থাকে। কেন, এক্স অ্যাক্সিস বরাবর কোনো ত্বরণ থাকে না। তাহলে এখানে যদি 16 হয়, তাহলে এখানেও 16, যে কোনো জায়গাতে এক্স অ্যাক্সিস বরাবর বেগ কত হবে 16ই হবে। তাহলে ভি এক্স কিন্তু আমি সহজেই লিখতে পারি 16 মিটার পার সেকেন্ড। কিন্তু ভি ওয়াই অবশ্যই ভি ওয়াই পরিবর্তন হয়, কেন না নিচের দিকে অ্যাক্সেলারেশন কাজ করে, অভিকর্ষজ ত্বরণ কাজ করে, সেই জন্য ভি ওয়াইয়ের ভ্যালুটা আমরা এটুকু জানি, ভি ওয়াইয়ের ভ্যালুটা কি হয় কম হয়, প্রাথমিক যে বেগ থাকে তার তুলনায় কম হয়। তাহলে ভি এক্সটা তো আমি সহজেই জানি 16 মিটার পার সেকেন্ড, তাহলে আমাকে ভি ওয়াইটাকে ক্যালকুলেশন করতে হবে। তো ভি ওয়াইটা কী করে ক্যালকুলেশন করব, তাহলে আমরা প্রথমে ওয়াই অ্যাক্সিস বরাবর মোশনটাকে একটু দেখে নেব। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর মোশনটাকে একটু দেখে নিই ওয়াই ডিরেকশানে। আচ্ছা, ওয়াই ডিরেকশানে প্রাথমিক বেগ কত ইউ ওয়াই,
অবশ্যই ইউআই হচ্ছে 12। এ ওয়াই কত? এ ওয়াই তো বলেই দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে এটা হচ্ছে তোমার -10। আচ্ছা, আর কি চাই তোমার? চাই ভি ওয়াই, চাই ভি ওয়াইটা তোমাকে চাইছে। সময় কত না 1 সেকেন্ড পর, 1 সেকেন্ড পর। তাহলে ফর্মুলা আমি কি লাগাবো? যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। যেহেতু ওয়াই অক্ষ বরাবর হচ্ছে, তাহলে আমি লিখতে পারি ভি ওয়াই ইউ ওয়াই এ ওয়াই। তাহলে ভি ওয়াই কত? ভি ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 12 প্লাস এ ওয়াইয়ের ভ্যালু হচ্ছে -10 ইন্টু 1 ইকুয়াল টু 12 - 10 ইকুয়াল টু 2। তাহলে এই জায়গার বেগটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ছিল প্রথমে কত 12, এখানে হলো কত 2। ঠিক আছে, এক্স অ্যাক্সিস বরাবর ছিল কত? প্রথমে প্রাথমিক ছিল কত 16, এখনও কত আছে 16 আছে। তাহলে 1 সেকেন্ড পর, 1 সেকেন্ড পরে বেগ কত হবে? 1 সেকেন্ড পর বেগ হবে, 1 সেকেন্ড পর বেগ হবে 16 আই ক্যাপ প্লাস 2, কোন দিক বরাবর? পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবরই, তার মানে 2 জে ক্যাপ। তাহলে ভেক্টর আমরা বেগ বের করতে পারলাম। এই প্রশ্নে তোমাকে যদি বলে যে এই মুভমেন্টে তুমি স্পিডটা বলো কত হবে, দ্রুতি কত হবে, কারণ বেগ ভেক্টর রাশি, স্পিড হচ্ছে স্কেলার রাশি, তার মানে স্কেলার রাশি মানে তার শুধুমাত্র মান হলেই চলবে আমার। তাহলে মানটা কত হবে? তো মানটা দেখো তোমরা কী করে মান বের করব, আমরা এটা নিশ্চয়ই এতদিন শিখে গেছি যে এটা যদি তোমাকে মান বের করতে বলা হয় তাহলে তোমাকে এর ম্যাগনিটিউড ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা কত হবে? 16 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। 16 স্কোয়ার মানে হচ্ছে 256 প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু 4, তার মানে √260 যেটা আসবে সেটাই। ঠিক আছে, বেশ। তাহলে এটা আমরা 1 সেকেন্ড পর বেগ বের করলাম। যদি 2 সেকেন্ড পর বেগ বের করতে বলে সেম ব্যাপার হবে। 2 সেকেন্ড পর আমরা একইভাবে ক্যালকুলেশন করব। 2 সেকেন্ড পর কণাটা সাপোজ ধরো এখানে পৌঁছেছে, এখানে, তো 2 সেকেন্ড পর একইভাবে, আচ্ছা 2 সেকেন্ড পর কণাটা এইদিকে কি এদিকে, এটা বোঝার সুবিধার্থে নিজেই একটা ক্যালকুলেশন তুমি করে নিতে পারো। যে প্রথম কথা হচ্ছে ম্যাক্সিমাম হাইট অবধি উঠতে তার কত সময় লাগছে, সেটাকে তুমি আগে ক্যালকুলেশন করে নাও। ম্যাক্সিমাম হাইট অবধি উঠতে তার কত সময় লাগে। তো তার ফর্মুলা আমরা জানি কি না, টি ইকুয়াল টু ইউ সাইন থিটা বাই জি। তাহলে ইউ কত? ইউ এর ভ্যালু হচ্ছে 20 ইন্টু সাইন 37 ডিগ্রি ডিভাইডেড বাই 10। তো 20 সাইন 37-এর ভ্যালু কত? সাইন 37-এর ভ্যালু হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে 3/5, 10। তাহলে এটা 2, তাহলে 6/5, তার মানে 1.2 সেকেন্ড। তার মানে 1.2 সেকেন্ডে ম্যাক্সিমাম হাইটে পৌঁছাবে। তার মানে দেখো আগে আমি 1 সেকেন্ড বলেছিলাম বলে নিশ্চয় তার আগে থাকবে কোনো একটা জায়গায়, আমি ধরে নিয়েছিলাম এই জায়গাটা। এরপর যেটা বের করতে বলছি 2 সেকেন্ডে, তাহলে 2 সেকেন্ডে তার অভিমুখ কোন দিকে হবে? বস্তুটা এবার পড়ছে নিচের দিকে, তার মানে নিশ্চয় এইসব জায়গায় পৌঁছে যাবে। তাহলে তার বেগের দিকটা কোন দিক বরাবর হবে? অবশ্যই এইরকমভাবে একটা বেগের দিক হবে। তাহলে তার দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে এই কম্পোনেন্ট আর একটা হচ্ছে এই কম্পোনেন্ট, তাই না? তো এখন এই কম্পোনেন্ট 2 সেকেন্ড পর আফটার 2 সেকেন্ড পর 2 সেকেন্ড পরই তুমি বলো যে বেগের কি কোনো পরিবর্তন হবে? এক্স অ্যাক্সিস বরাবর না, তার মানে ভিএক্স এখনও সেই 16 মিটার পার সেকেন্ডই আছে, কিন্তু ভিওয়াই অবশ্যই পরিবর্তন হয়েছে। তাহলে ভিওয়াই কী করে বের করব? একইভাবে বের করব। ওয়াই ডিরেকশন বরাবর মোশনটাকে নেব, ওয়াই ডিরেকশন বরাবর আমি গতিটার কথা ভাববো। ওয়াই ডিরেকশন বরাবর গতিটার কথা যদি ভাবি তাহলে প্রাথমিক বেগ কত? ইউওয়াই 12, এ ওয়াই কত? এ ওয়াই হচ্ছে তোমার -10। আচ্ছা, ভিওয়াই কত জানতে চাইছি, টি কত? 2 সেকেন্ড।
তাহলে ফর্মুলা লাগাবো vy ইকুয়াল টু uy প্লাস ayt, uy 12 প্লাস -10 ইন্টু 2, তাহলে এটা আসছে 12 আর 10 দুয়ে 20, তাহলে এটা আসছে কত -8, অর্থাৎ ভি ভেক্টর ইকুয়াল টু কী পাবো তাহলে, ভি ভেক্টর ইকুয়াল টু 2 সেকেন্ড পর সেটা পাবো 16 i ক্যাপ প্লাস -8 পেয়েছি। -8 কেন পেলাম নিজেই বুঝতে পারছো, -8 পেয়েছি তার মানে বেগের দিকটা হচ্ছে নিচের দিক বরাবর, প্লাস বেগগুলো হচ্ছে আমরা জানি ভূমি থেকে উপরের দিকে প্লাস বেগগুলোকে ধরি, -8 পাওয়ার অর্থ হচ্ছে নিচের দিক বরাবর, তাহলে এখানে কি হয়ে যাবে -8 জে ক্যাপ, কারণ পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা জে ক্যাপ বলি, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা মাইনাস জে ক্যাপ বলি ইউনিট ভেক্টরকে। তাহলে এই বেগটা কত হবে 2 সেকেন্ড পর 16 i ক্যাপ -8 জে ক্যাপ। যদি বলে এর স্পিড কত বের করো, তাহলে একইভাবে আমরা কি করব 16 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার যেটা ভ্যালু আসবে বের করে নেবে এটা, ঠিক আছে। তাহলে ফার্স্ট পার্ট কমপ্লিট হয়ে গেল যে ফাইন্ড ভেলোসিটি অফ দ্য পার্টিকেল আফটার 1 সেকেন্ড অ্যান্ড 2 সেকেন্ড। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, ধরো এখানে 37, তাহলে এখানেও কি অ্যাঙ্গেল 37 না? অবশ্যই নয়। তাহলে এখানকার ধরো তুমি অ্যাঙ্গেল বের করতে চাইছো, তাহলে কি করে বের করবে? ধরো সাপোজ এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, তাহলে তুমি যদি এই ত্রিভুজটার কথা ভাবো তাহলে এটা হচ্ছে তার লম্ব, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে ট্যান আলফা সমান কি লম্ব বাই ভূমি। লম্ব কত? লম্ব হচ্ছে 2, কারণ এখানে আমি বলেইছিলাম যে বেগটা এসেছিলো 2, তাহলে 2 ডিভাইডেড বাই এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হচ্ছে 16, তার মানে 1/8, তাহলে আলফা ইকুয়াল টু কত ট্যান ইনভার্স 1/8, যেটা ভ্যালু আসে সেটা বের করে নেবে, আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স 1/8। তাহলে যে কোনো পজিশনে আমি অ্যাঙ্গেলটাও বের করতে পারবো, কারণ এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট জানবো, ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট জানবো, সেখান থেকে আমরা অ্যাঙ্গেলটাকে সহজে বের করে নেব, ঠিক আছে। বেশ, নেক্সট আসছে ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল আফটার 1 সেকেন্ড, ঠিক আছে। জাস্ট এটাকে আবার ক্লিয়ার করে নিই একবার। ডিসপ্লেসমেন্ট বলতে আমরা কি বুঝি? ডিসপ্লেসমেন্ট বলতে আমরা বুঝি সরণ, অর্থাৎ ফাইনাল পজিশন এবং ইনিশিয়াল পজিশনের মধ্যে যে লিস্ট ডিস্ট্যান্স হয়, ন্যূনতম যে দূরত্ব। তো এইভাবে ছিল, এটা 20, এটা 37, এদিকে হয়েছিল 16 হয়েছিল, আর এদিকে হয়েছিল তোমার 12, ঠিক আছে। তো তার ট্র্যাজেক্টরিটা হচ্ছে এরকম টাইপের ট্র্যাজেক্টরি, ধরো সাপোজ 1 সেকেন্ড পর যেহেতু কণাটা এইসব জায়গায় পৌঁছাবে, তাহলে ডিসপ্লেসমেন্ট বলতে আমরা বুঝি তার ফাইনাল পজিশন এবং ইনিশিয়াল পজিশনের মধ্যে যে লিস্ট ডিস্ট্যান্স, এটা এটা তো সেটাকে আমি ধরো নাম দিলাম আর ভেক্টর। তো ডিসপ্লেসমেন্ট সমান আমরা জানি ভেক্টরে আমরা এটা পড়েছি, আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, অর্থাৎ এক্স বলতে আমরা তাহলে কি বুঝবো? এক্স বলতে মানে এই পয়েন্টে পৌঁছাতে গেলে আমাকে এখানে এক্স আসতে হচ্ছে, তারপর এখানে ওয়াই যেতে হচ্ছে, তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স ডিস্টেন্স আর এই হাইটটা হচ্ছে ওয়াই হাইট, ঠিক আছে। তার মানে এক্স আর ওয়াই দুটোকে ক্যালকুলেশন করতে হবে। এক্স কোন অ্যাক্সিস বরাবর পাবো? এক্স অ্যাক্সিস বরাবর পাবো। ওয়াই কোন অ্যাক্সিস বরাবর পাবো? ওয়াই অ্যাক্সিস বরাবর পাবো। তো শুরু করি তাহলে, প্রথমে এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর ইউ এক্স কত? ইউ এক্স হচ্ছে তোমার 16, এ এক্স কত? এক্স কত আমরা জানি 0, এক্স অ্যাক্সিস বরাবর কোনো ত্বরণ থাকে না। টি সময় কত? কত সেকেন্ড পর বলেছে? 1 সেকেন্ড পর, তাহলে 1। তাহলে এস এক্স কত? অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর সরণ কত এস এক্স, সেটাই আমরা বের করতে চাইছি, যেটাকে এক্স ধরলাম। তাহলে ফর্মুলা ইউজ করব এস এক্স ইকুয়াল টু ইউ এক্স টি প্লাস হাফ অফ এ এক্স টি স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করার দরকার নেই এই পার্টটাকে, কারণ এ এক্স 0, তাহলে ইউ এক্সের ভ্যালু কত? ইউ এক্সের ভ্যালু হচ্ছে 16, টি এর ভ্যালু কত 1, তার মানে এটা এলো কত 16, তার মানে এই ডিস্টেন্সটা এলো 16 মিটার।
এটা হলো 16 মিটার। তার মানে আমি এক্সের ভ্যালু পেয়ে গেলাম। এবার আমাকে ওয়াইয়ের ভ্যালু ক্যালকুলেশন করতে হবে, তার মানে আমাকে ধরতে হবে ওয়াই অ্যাক্সিস বরাবর। বেশ, ঠিক আছে, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর আমি একটু বের করি। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে করি। ওয়াই অ্যাক্সিস বরাবর ইউ ওয়াই কত, ইউ ওয়াই হচ্ছে তোমার 12, এ এক্স কত, ওয়াই অ্যাক্সিস বরাবর ত্বরণ কত -10, টি কত 1, এস ওয়াই কত, এস ওয়াই হচ্ছে ওয়াই। তাহলে ফর্মুলা আবার ইউজ করব, এস ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই টি প্লাস হাফ অফ এ ওয়াই টি স্কোয়ার। ইউ ওয়াই কত 12, টি কত 1 প্লাস হাফ অফ -10 ইন্টু 1 স্কোয়ার মানে 1। তাহলে এটা এলো কত 12 মাইনাস কাটলে হবে 5 দ্যাট ইজ 7 মিটার। অর্থাৎ আর ভেক্টর সমান আমরা কি লিখতে পারবো তাহলে, এটা এলো কত 16, এটা এলো কত 7, এটা এলো 7 আর এটা এলো 16। তার মানে আর ভেক্টর ইকুয়াল টু 16 আই ক্যাপ প্লাস 7 জে ক্যাপ। ঠিক আছে, যদি বলে যে আচ্ছা সরণের ভ্যালুটা তোমরা বলো, ডিসপ্লেসমেন্ট ভেক্টরের মানটা তোমরা বলো, তাহলে আবার একইভাবে 16 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার চলে আসবে। ঠিক আছে, বাস এইভাবে তোমরা বের করে নেবে। তাহলে আমরা সেকেন্ড পার্টটাকেও কমপ্লিট করে ফেললাম। ফাইন্ড ভেলোসিটি বিটুইন দ্য ইনিশিয়াল ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল আফটার সেকেন্ড। ঠিক আছে, নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য ইনিশিয়াল ভেলোসিটি অ্যান্ড দ্য ভেলোসিটি আফটার 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড পর অ্যাঙ্গেলটা কত হবে ইনিশিয়াল ভেলোসিটি এবং ফাইনাল ভেলোসিটির মধ্যে। আচ্ছা বেশ, তো দেখো অ্যাঙ্গেলটা আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো ইনিশিয়াল ভেলোসিটিটা হচ্ছে তো এটা হচ্ছে সেই ইনিশিয়াল ভেলোসিটি, এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, যার ভ্যালুটা কত বলেছি, ইউ ভেক্টর ইকুয়াল টু 16 আই ক্যাপ প্লাস 12 জে ক্যাপ। 2 সেকেন্ড পর কণাটা কোথায় পৌঁছেছে আমরা জানি যে ম্যাক্সিমাম হাইটের পরে কোনো একটা জায়গায় পৌঁছেছে, সাপোজ এখানে পৌঁছেছে, তার ভেলোসিটির দিক কোন দিক বরাবর, এই দিক বরাবর। তাহলে তাদের মধ্যবর্তী কোণ বলতে গেলে আমরা কি বুঝবো, এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, দিস অ্যাঙ্গেল আলফা, এটাই হচ্ছে দুটো ভেক্টরের মধ্যে পরবর্তীকালে কোণ। ভেলোসিটি ভেক্টর দেখো ইনিশিয়াল ভেলোসিটি ভেক্টরটা এই দিকে, 2 সেকেন্ড পর ভেলোসিটি ভেক্টর এই দিকে, তাহলে তাদের মধ্যে কোনটা এটা। তা 2 সেকেন্ড পর ভেলোসিটি ভেক্টরটা কত, ভি ভেক্টরটা 16 আই ক্যাপ কত ছিল 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর -8 জে ক্যাপ ছিল, যতটা মনে পড়ছে -8 জে ক্যাপ। তাহলে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কি করে বের করতে হয় আমরা জানি, ভেক্টরের ডট প্রোডাক্ট কাজে লাগাবো। ডট প্রোডাক্ট কি বলে না, ডট প্রোডাক্ট বলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান আমরা কি করে বের করি, এর ম্যাগনিটিউড বি এর ম্যাগনিটিউড কস অফ থিটা। তাহলে অ্যাঙ্গেল কি করে বের করি, কস থিটা সমান এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এর ম্যাগনিটিউড বি এর ম্যাগনিটিউড, এইভাবে আমরা বের করি, তোমরা জানো এটা। তাহলে এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত ধরেছি, আলফা ধরেছি। তাহলে কস আলফা সমান কত হবে, এ ভেক্টরের ম্যাগনিটিউড এ ভেক্টরটা মানে 16 আই ক্যাপ প্লাস 12 জে ক্যাপ ডট ভি ভেক্টর 16 আই ক্যাপ -8 জে ক্যাপ ডিভাইডেড বাই এর ভেক্টরের ম্যাগনিটিউড কত, √16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, আর এর ম্যাগনিটিউড কত, √16 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। এইখান থেকে তোমরা এটা ক্যালকুলেশন তোমরা করতে পারো, যে এটা ক্যালকুলেশন করলে হয়
ডট প্রোডাক্ট তোমরা জানো নিশ্চয়ই, নাহলে আমি পরে তো ভিডিও অবশ্যই ডট প্রোডাক্টের উপরেও করবো। প্রথমেই আমি প্রজেক্টাইল মোশনটাকে ধরেছিলাম, সেজন্য এটাকে আগে কমপ্লিট করলাম, তারপর অন্য কোনো জায়গায় যাব। যাই হোক 16 স্কোয়ার, আর এটা আসবে তোমার 8 × 96, যাই হোক। আর বাকি নিচেরটা ক্যালকুলেশন তোমরা করে নিও, ঠিক আছে। তাহলে এইখান থেকে তোমরা আলফা ইকুয়াল টু কী পাবে, কস ইনভার্স, এই যে ভ্যালুটা তোমরা পাবে সেটাকে তোমরা ক্যালকুলেশন করে নিও, ঠিক আছে। তাহলে তোমরা কি বের করতে পারবে, অ্যাঙ্গেল বিটুইন দ্য ইনিশিয়াল ভেলোসিটি অ্যান্ড দ্য ফাইনাল ভেলোসিটি আফটার 2 সেকেন্ড। ক্লিয়ার? চলো বেশ, তাহলে আমরা এই প্রবলেমটা ডিসকাশন করলাম। তাও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে তোমরা জানাবে। এইভাবে তোমরা যে কোনো পজিশনে তোমরা ভেলোসিটি বের করতে পারো, ডিসপ্লেসমেন্ট বের করতে পারো, অ্যাঙ্গেল বের করতে পারো, ভেলোসিটিদের মধ্যে অ্যাঙ্গেল বের করতে পারো। যে কোনো দুটো পজিশনে ধরো দুটো ভেলোসিটি আছে, তাদের মধ্যে কত অ্যাঙ্গেল হবে সেটাকে বের করতে পারো। সব কিছু এখানে আমরা করতে পারবো, ঠিক আছে। বেশ, এরপরে নেক্সট আমরা একটা প্রবলেম নিই। নেক্সট প্রবলেমটা হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত আমরা যে প্রজেক্টাইল মোশন যেগুলো দেখলাম সেগুলো সবই দেখলাম গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল, অর্থাৎ মাটি থেকে ছুঁড়েছি আবার মাটিতেই ফিরে এসছে। এখন আমরা কোনো একটা সার্টেন হাইট থেকে কোনো একটা বস্তুকে ছুঁড়ব, সার্টেন হাইট থেকে। তো তারও 3 ধরনের কেস হতে পারে। একটা, ওই যে হাইট যেখানে আমি আছি সেখান থেকে আমি সার্টেন অ্যাঙ্গেলে উপর দিকে ছুটতে পারি, আবার কি করতে পারি, সোজাসুজি সামনের দিকে ছুটতে পারি, আর একটা কী করতে পারি, নিচের দিকে এভাবে ছুটতে পারি। তো 3টেকে নিয়ে আমি ডিসকাশন আর করছি না, ভিডিওটা বড় হবে। আমি সাধারণত ওই মিডিল যেটা আবার অ্যাঙ্গেল দিয়ে যে উপর দিকে ছোড়া সেটাকে ডিসকাশন করছি, ঠিক আছে। এবং বাকি দুটো আমি মুখে বলে দিচ্ছি, তোমরা পারবে, খুব একটা কঠিন কিছু না, ঠিক আছে। তো প্রবলেম একটা নিই। প্রবলেমটা হচ্ছে ধরো এইরকম 20 মিটার উঁচু কোনো একটা জায়গা আছে, কোনো একটা ধরো ফ্ল্যাট আছে 20 মিটার উঁচু। সেখানে কোনো একটা বস্তুকে তুমি, এখান থেকে কোনো একটা বস্তুকে তুমি 30 মিটার/সেকেন্ড বেগে ভূমির সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি তাকে প্রজেক্ট করেছো। মানে এইভাবে কোনো একটা হাইটে আছো, সেখান থেকে তুমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি উপর দিকে প্রজেক্ট করেছো। তাহলে তার প্রজেক্টাইল মোশন সম্পর্কে তো আমাদেরকে ধারণা তো অবশ্যই লাগবে। এবং এখান থেকে প্রশ্ন দেওয়া আছে যে এর মোশনটা কীরকম হবে। এটাও হবে একটা প্রজেক্টাইল মোশন, এরকম টাইপের প্রজেক্টাইল মোশন হবে, কিছুটা উপরে উঠবে, তারপর সে আবার গ্রাউন্ডে প্রজেক্টাইল মোশন কমপ্লিট করবে। তাহলে তোমাকে যেটা বের করতে বলছে কি কি, যে ফাইন্ড দ্য টাইম টু রিচ দ্য গ্রাউন্ড, ফাইন্ড দ্য টাইম অফ দ্য পার্টিকেল টু রিচ দ্য গ্রাউন্ড, অর্থাৎ গ্রাউন্ডে পৌঁছাতে। তাহলে ফাইন্ড দ্য টাইম of the particle to reach the ground, 1 নাম্বার। 2 নাম্বার, দ্য হরাইজন্টাল রেঞ্জ। হরাইজন্টাল রেঞ্জ মানে এই যে পাদদেশ আছে, ভূমি আছে, মানে একদম গ্রাউন্ড এইখান থেকে এই যে ডিস্টেন্সটা, অর্থাৎ ফাইন্ড দ্য horizontal range। আর নাম্বার 3 আমরা বের করব যে ফাইনাল ভেলোসিটি জাস্ট বিফোর হিটিং দ্য গ্রাউন্ড, ফাইনাল ভেলোসিটি জাস্ট বিফোর হিটিং গ্রাউন্ড, অর্থাৎ গ্রাউন্ডকে হিট করার আগের মোমেন্টে তার বেগ কোন দিকে হবে। তা বুঝতেই পারছো পার্টিকেলটা এইভাবে পড়ছে, তাহলে তার বেগটাকে আমাকে বের করতে হবে, ঠিক আছে। তো একে একে আমরা করি।
ফাইন্ড দ্য টাইম অফ দ্য পার্টিকেল টু রিচ দ্য গ্রাউন্ড, অর্থাৎ বস্তুটা এখান থেকে ছুড়ে দিয়েছে, তার এখানে পৌঁছাতে তার কত সময় লেগেছে। দেখো প্রথম কথা, আমাদের এখানে কিছু অ্যাজাম্পশনস নিশ্চয় তোমরা ওয়ান ডাইমেনশনাল মোশনে পড়েছো, যেখানে তোমরা যে উলম্ব গতি যেগুলো, ভার্টিক্যাল মোশন যেগুলো, সেগুলোকে তোমরা নিশ্চয়ই ভালোভাবে পড়েছো। সেখানে তোমরা দেখেছো যে আমরা কিছু অ্যাজাম্পশনস করে নিই। এক নাম্বার কী রকম অ্যাজাম্পশনস, গ্রাউন্ড থেকে যত আমি উপরের দিকে হাইটে যাব, হাইট গ্রাউন্ড থেকে উপরের দিকে কোনো একটা বস্তুকে যখন ছুটছি, তখন তার হাইটটা সবসময়ের জন্য পজিটিভ ধরব, মনে রাখবে, ঠিক আছে। এবং তার বেগটাকেও আমরা পজিটিভ ধরব। তার অ্যাক্সেলারেশন, অভিকর্ষজ ত্বরণ অলওয়েজ নেগেটিভ, ঠিক আছে। এভাবে আমরা ধরে নেব। তাহলে ধরো কোনো একটা বস্তু এখান থেকে গ্রাউন্ডের দিকে আসছে এভাবে, তাহলে তার হাইটটা কি ধরবো, তার হাইটটাকে নেগেটিভ ধরবো, ঠিক আছে। আর তার বেগটাও যখন নিচের দিকে আসছে, তার বেগটাকেও আমরা নেগেটিভ ধরবো। আর অভিকর্ষজ ত্বরণ সবসময়ের জন্য উপরে উঠুক নিচে নামুক -g, ঠিক আছে। এই অ্যাজাম্পশনসটাকে আমাকে সবসময় মনে রাখবে, মানে যে কোনোভাবে তোমরা এটাকে বের করবে, ঠিক আছে। বেশ, এবার আমরা প্রবলেমটা সলভ করব। তাহলে এটাকে ছেড়েছি কোথা থেকে না, 20 মিটার উঁচু, এখান থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে প্রথমেই হচ্ছে এখানে তার দুটো কম্পোনেন্ট পাবো। একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট, সেটা কত 30 cos 30 ডিগ্রি। আর ওয়াই অ্যাক্সিস বরাবর তার কম্পোনেন্ট কত পাবো 30 sin 30 ডিগ্রি, এটা তো আমরা জানি। তো 30 cos 30 ভ্যালু কত, cos 30 ভ্যালু হচ্ছে √3/2, তাহলে এটা কত আসছে 15√3। আর sin 30 ভ্যালু হচ্ছে হাফ, sin 30 ভ্যালু হাফ মানে 15, ঠিক আছে। তাহলে ইনিশিয়ালি এক্স অ্যাক্সিস বরাবর তার ভেলোসিটি পেয়ে গেলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর তার ভেলোসিটি পেয়ে গেলাম। এবার বলে দিই আমি, ধরো কোনো একটা বস্তুকে তুমি জাস্ট এভাবেই ছুটছো, তাহলে এইভাবে যদি তুমি কোনো বস্তুকে ছোড়ো, তাহলে তার ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো প্রাথমিক বেগ থাকবে না, এক্স অ্যাক্সিস বরাবরই তার পুরোটা বেগ হবে। এইভাবে ধরে নিয়ে ক্যালকুলেশন করবে, তাহলেই তুমি কিন্তু বাকিটা একই ধরনের, ঠিক আছে। বেশ, এখন এবার আমরা প্রথম প্রবলেম পার্টটা কি বলছে, ফাইন্ড দ্য টাইম অফ দ্য পার্টিকেল টু রিচ দ্য গ্রাউন্ড, ঠিক আছে। চলো শুরু করি। ওয়াই ডিরেকশনের মোশনটাকে আমি কনসিডার করি, ওয়াই ডিরেকশনে প্রাথমিক বেগ কত ইউওয়াই 15, প্রাথমিক বেগ 15, ওয়াই অ্যাক্সিস বরাবর কোন দিকে, উপর দিকে, তাহলে পজিটিভ, তাহলে +15 মিটার পার সেকেন্ড। এ ওয়াই কত, সব সময়ের জন্য উপরে উঠুক নিচে নামুক -g, মানে -10। এস ওয়াই কত, ওয়াই অ্যাক্সিস বরাবর কত সরণ হয়েছে আমি জানি না, কোন দিকে ঘুরে এসছে আমার ওইসব কিছু জানার দরকার নাই। তা যেখান থেকে ছুঁড়েছি সেখান থেকে কোথায় পড়েছে, তাদের দুজনের মধ্যে ডিস্টেন্স, ওয়াই অ্যাক্সিস বরাবর তার সরণ কত, সে এখানে পড়ুক যেখানেই পড়ুক না কেন, ওয়াই অ্যাক্সিস বরাবর তার সরণ তো সে এইটাই। একটা হাইটে তুমি আছো, 20 মিটার একটা হাইটে আছো, সেখান থেকে তুমি গ্রাউন্ড পর্যন্ত সব সময়ের জন্য কত হবে সরণ, যেটা, তাই না। তা সরণ কত হবে, এটা 20, সে এখানে পড়ুক যেখানেই পড়ুক না কেন, ওয়াই অ্যাক্সিস বরাবর তার সরণ কত হয়েছে 20, কিন্তু যেহেতু নিচের দিকে নামছে তাহলে -20, ঠিক আছে। তাহলে আর সময় কত, যেটা আমরা বের করতে চাইছি, তাহলে জাস্ট ফর্মুলাটা তাড়াতাড়ি করে লাগাই একটু, যে SY = UYT প্লাস হাফ অফ AYT²। SY কত -20, UY কত 15T মাইনাস হাফ অফ 10T², তাহলে 5 হয়ে গেল, এইদিকে চলে এলো, তাহলে 5T² -15T -20 = 0, 5 কমন নিলে থাকবে T²
মাইনাস 3t মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে টি স্কোয়ার মাইনাস 4t, এটা মিল্টন ফ্যাক্টরে ভাঙবো, টি মাইনাস 4 ইকুয়াল টু 0, টি কমন গেলে টি মাইনাস 4 1, টি মাইনাস 4 ইকুয়াল টু 0, তার মানে টি মাইনাস 4 আর টি প্লাস 1 ইকুয়াল টু 0, অতএব টি ইকুয়াল টু 4 আর টি ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1। তো এটা তো হতে পারে না, এটা হতে পারবে না কখনো, এটা হতে পারবে না। তাহলে টি ইকুয়াল টু 4 সেকেন্ড, অর্থাৎ 4 সেকেন্ড পর বস্তুটা গ্রাউন্ডকে হিট করবে। কত সময় পর? 4 সেকেন্ড পর। ঠিক আছে, এরপর বলেছে হরাইজন্টাল রেঞ্জ। হরাইজন্টাল রেঞ্জ মানে এখান থেকে এখানে যে এসেছিলো না, বস্তুটা এখানে পড়েছে, তো হরাইজন্টাল রেঞ্জ মানে এটা কী করে বের করব? তো এখানে নিতে হবে আমাকে এক্স ডিরেকশন বরাবর, এক্স ডিরেকশন বরাবর দেখো আমরা এবার জেনে গেছি যে এক্স অ্যাক্সিস বরাবর বেগ সবসময় কনস্ট্যান্টই থাকে। তাহলে দূরত্ব সমান কি জানি? দূরত্ব সমান সমবেগ যদি হয়, সমবেগ গণিত সময়, তাই না? সমবেগ গণিত সময়, তাহলে সমবেগ কত? রেঞ্জ সমবেগ কত? ওয়াই অ্যাক্সিস বরাবর, এই এক্স অ্যাক্সিস বরাবর বেগ কত? অবশ্যই 15√3, সব জায়গাতে। আর সময় কত লেগেছে? 4 সেকেন্ড, মানে 4 সেকেন্ড হচ্ছে তার ফ্লাইটটা, তাই না? তাহলে এটা হচ্ছে 15√3 ইন্টু 4। কারণ হতো কি, আবার দেখো এস এক্স ইকুয়াল টু হতো ইউএক্স টি প্লাস হাফ অফ এ এক্স টি স্কোয়ার, তো এ এক্স তো 0 রে বাবা, তাহলে কি হবে বলো, তোমরাই বলো। তাহলে হবে আর ইকুয়াল টু ইউএক্স ইন্টু টি, তার মানে 15√3 ইন্টু টি কত? 4। ঠিক আছে, তাহলে এটা এলো 16√3 এত মিটার, এই রেঞ্জটা। আর 3 নম্বর পয়েন্টে বলেছে তার ভেলোসিটিটাকে তুমি বের করো। ভেলোসিটি মানে এই জায়গায় তোমাকে বেগটাকে বের করতে বলছে। ঠিক আছে, তো বেগটা বের করা আমরা শিখে গেছি, এবার বেগ বের করা শিখে গেছি আমরা। এইভাবে পড়ছে বস্তুটা, তাহলে এইভাবে হচ্ছে তার বেগের অভিমুখ, তাহলে তার দুটো কম্পোনেন্ট, এইদিকে একটা কম্পোনেন্ট আর একটা কম্পোনেন্ট, এইরকমভাবে একটা কম্পোনেন্ট হবে, এইভাবে একটা কম্পোনেন্ট হবে। ঠিক আছে, দুটো কম্পোনেন্ট, এইদিকে একটা। এই কম্পোনেন্টটাকে আমরা জানি সেটা কত, যা ছিল ইনিশিয়ালি যে বেগটা ছিল 15√3 আই ক্যাপ, এ নিয়ে কোনো কথা বলার নেই। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর কত? ওয়াই অ্যাক্সিস বরাবর বেগটাকে আগে বের করে নিই, ভিওয়াইটাকে বের করে নিই। তাহলে ওয়াই ডিরেকশানে আমি ভিওয়াইটাকে বের করে নিই, কারণ ইউওয়াই তো ভিএক্স তো আমরা জেনে গেছি 15√3, তাহলে আমাকে দরকার কি? ভিওয়াই দরকার। তো ওয়াই ডিরেকশানে ইউওয়াই ইকুয়াল টু কত? ইউওয়াই ছিল 15, এ ওয়াই কত? -10, ভিওয়াই আমার চাই। টি কত? টি হচ্ছে তোমার 4 সেকেন্ড পর। ঠিক আছে, তাহলে ফর্মুলা ভিওয়াই ইকুয়াল টু ইউওয়াই প্লাস এটি এওয়াইটি। তো ইউওয়াই কত? 15 -10 ইন্টু 4। ঠিক আছে, তাহলে এটা হলো 15 - 40, দ্যাট ইজ -25। তাহলে এইখানে বেগটা কত হলো? -25। -25 কেন হচ্ছে বুঝতে পারছো তো? নিচের দিকে যাচ্ছে বলে -25। তাহলে বেগ কত হবে? 15√3 আই ক্যাপ -25 জে ক্যাপ। তাহলে এটাই হচ্ছে ফাইনাল ভেলোসিটি জাস্ট বিফোর হিটিং দ্য গ্রাউন্ড। ঠিক আছে, বুঝতে পারছো? আরও ডিটেলস হয়তো ডিসকাশন করা যায়, কিন্তু সময়ের খুব শর্টেজ, দেখি কতক্ষণ। ঠিক আছে, বেশ। এরপরে আমরা লাস্ট থিওরি করব। লাস্ট থিওরিটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট থিওরি, এখানকার মধ্যে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট থিওরি, বিশেষত কম্পিটিশন এক্সামের জন্য। সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন অন ইনক্লাইন্ড প্লেন। হেডিং দাও সবাই, প্রজেক্টাইল মোশন
অন ইনক্লাইন্ড projectile motion on inclined plane। তো প্রজেক্টাইল ইনক্লাইন্ড প্লেন বলতে আমরা কি বুঝি? ইনক্লাইন্ড প্লেন বলতে আমরা বুঝি যে কোনো একটা প্লেন যেটা ভূমির সাথে কোনো একটা অ্যাঙ্গেলে আছে। সাপোজ এটা যদি ভূমি হয়, ভূমি হয় তাহলে প্লেনটা ভূমির সাথে অলরেডি একটা কোণ করে আছে। এটা ধরো থিটা কোণ করে অলরেডি সে একটা আছে ভূমির সাথে, মানে এটা যদি ভূমি হয় তোমার, তাহলে ভূমির সাথে অলরেডি কোণ করে আছে। তাহলে এখানে যখন তুমি কোনো একটা বস্তুকে তুমি যখন প্রজেক্ট করবে, তাহলে বস্তুটা কি হবে? এরকম একটা পাথ অতিক্রম করবে, তাই না? এইখানে প্রজেক্টাইল করবে, দিয়ে এখানে এসে পড়বে। তো এবার আমাকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, সেই জায়গাটাতে ম্যাক্সিমাম হাইট বের করতে হবে, তার রেঞ্জ বের করতে হবে, টাইম অফ ফ্লাইট বের করতে হবে, যেটা আমরা নর্মালি করেছিলাম সেভাবেই করতে হবে, ঠিক আছে? তো এবার আমরা থিওরিটা একটু দেখি যে ধরো তাহলে আমি কি বললাম যে এরকম কোনো একটা নততল আছে, এখান থেকে তুমি কোনো একটা বস্তুকে ধরো ইউ ভেলোসিটিতে ছুঁড়েছ, এখানে অ্যাঙ্গেলটাকে ধরো আলফা অ্যাঙ্গেলে ছুঁড়েছ, তাহলে তার প্রজেকশনের পথটা কোন দিকে হবে? এরকম টাইপের একটা প্রজেকশনের পথ এলো। এখানে বেসিক একটাই পার্থক্য, আমরা যখন যে রেফারেন্স ফ্রেমে দেখেছিলাম, গ্রাউন্ড রেফারেন্স ফ্রেমে যখন আমরা নর্মালি দেখেছিলাম, তখন এটাকে এক্স অ্যাক্সিস ধরেছিলাম, এটাকে ওয়াই অ্যাক্সিস ধরেছিলাম, এটাকে এক্স অ্যাক্সিস, এটাকে ওয়াই অ্যাক্সিস, এখান থেকে বস্তুকে ছুঁড়েছিলাম, ঠিক আছে? আর তখন আমরা আর কি ধরেছিলাম যে এক্স অ্যাক্সিস বরাবর কিন্তু কোনো ত্বরণ থাকে না, এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই, কিন্তু এই ক্ষেত্রে এক্স অ্যাক্সিস বরাবর একটা ত্বরণ আসবে। ওয়াই অ্যাক্সিস বরাবর ত্বরণ ছিল আগে, এখনও থাকবে, আর যদিও ত্বরণটা পাল্টে যাবে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর এক্স অ্যাক্সিস বরাবর কিন্তু এবার নতুন করে একটা ত্বরণ চলে আসবে, ঠিক আছে? তো এবার দেখি যে ধরো তাহলে এটাকে আমরা এবার নতুন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এটাকে ধরবো, এটাকে ধরো আমি ধরলাম এক্স অ্যাক্সিস, আর ঠিক তার পারপেন্ডিকুলার ডিরেকশানে, মানে এটাকে ধরো তুমি ধরলে, এটাকে ধরে নিলে, এটাকে ধরে নিলে ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? বেশ, তাহলে ইউ এর দুটো কম্পোনেন্ট তুমি পাবে, এই দিক বরাবর পাবে ইউ কস থিটা, সরি এখানে আলফা অ্যাঙ্গেলে ছুঁড়েছি, তাহলে ইউ কস আলফা, যেমন তুমি পাও সেই একইভাবে পাবে। এই দিক বরাবর তুমি কি পাবে? ইউ সাইন আলফা। বেশ, তোমাদের যদি মানে ব্যাপারটা এরকম হচ্ছে, ধরো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তুমি এখান থেকে বস্তুকে ছুঁড়েছ আলফা কোণে ইউ বেগে, সে প্রজেকশনটা এরকম হচ্ছে, তাহলে এই দিক বরাবর হচ্ছে ইউ কস আলফা, এদিক বরাবর হচ্ছে ইউ সাইন আলফা, ঠিক আছে? ঠিক একইভাবে এখন দেখো, আগে যখন করতাম তখন ভাবতাম যে এই দিক বরাবর সবসময় মাইনাস জি কাজ করছে আর এই দিক বরাবর কোনো ত্বরণ নেই, ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই জি সবসময় আমরা জানি সেন্টারের দিকে কাজ করে, তাহলে জি হচ্ছে সবসময় জি এর ডিরেকশন কোন দিকে? এদিক বরাবর হচ্ছে জি এর ডিরেকশন, ঠিক আছে না? তাহলে এটা যদি থিটা হয়, তাহলে আমরা জানি এই জিকে তার দুটো কম্পোনেন্টে আমি ভাগ করব, একটা হচ্ছে তোমার, প্রথম কথা হচ্ছে এই দিক বরাবর একটা, মানে এই তলটার সাথে এই যে নততল আছে তার সঙ্গে পারপেন্ডিকুলার এই ডিরেকশনে, আর একটা হচ্ছে তোমার এই ডিরেকশনটাতে, একটা এই ডিরেকশনে, একটা এই ডিরেকশনে, ঠিক আছে? জিকে আমি দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি, কারণ এই এক্স অ্যাক্সিস বরাবর
বা ওয়াই অ্যাক্সিস বরাবরও কিন্তু জি, দেখো ওয়াই অ্যাক্সিস আর জি এর অ্যাক্সিস কিন্তু একই নয়। এরমভাবে যদি হতো তাহলে বলতাম হ্যাঁ ঠিক আছে, কিন্তু জি এর অ্যাক্সিসটা কোন দিক বরাবর, এই দিক বরাবর জি, আর ওয়াইটা কেমনভাবে আছে, এইরমভাবে আছে, তাহলে আমাকে জি এর কম্পোনেন্ট দেখতেই হবে। এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা কত, অবশ্যই 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত, কত, এটা যদি 90 হয়, এটা যদি থিটা হয়, তাহলে এটা কত, 90 মাইনাস থিটা, ঠিক আছে। আবার এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত, এই অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে থিটা। আবার বলি, থিটা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, 90 মাইনাস থিটা। আর এই টোটালটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা অবশ্যই কত, থিটা। তাহলে এই দিক বরাবর জি এর কোন কম্পোনেন্ট থাকবে, জি কস থিটা। এই দিক বরাবর কোনটা থাকবে, জি সাইন থিটা, ঠিক আছে। বেশ, তাহলে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ত্বরণ নিচের দিকে কাজ করবে, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে কত, ওয়াই অ্যাক্সিস বরাবর জি কস থিটা। আর এক্স অ্যাক্সিস বরাবর একটা কাজ করবে ত্বরণ, এক্স অ্যাক্সিস বরাবর একটা ত্বরণ কাজ করছে, দেখতে পাচ্ছ এক্স অ্যাক্সিস বরাবর পিছন দিকে একটা ত্বরণ কাজ করছে, সেটা হচ্ছে জি সাইন থিটা। আর ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছে জি কস থিটা। ওয়াই অ্যাক্সিস বরাবর নিচের দিকে কাজ করছে, এই যে নিচের দিকে কাজ করছে, সেটা হচ্ছে জি কস থিটা, ঠিক আছে। বেশ, তো এবার আমরা ছবিটাকে একটু সিম্পলিফাই করে এখানে আমরা ক্যালকুলেশনগুলো করব। দেখো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, যাই হোক। এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর প্রাথমিক বেগ কত, ইউ এক্স যদি তোমাকে বলা হয় ইউ এক্স কত, ইউ কস আলফা। আর এ এক্স কত, এ এক্স হবে, আগে ছিল 0, গ্রাউন্ড টু গ্রাউন্ডের সময় 0 বলতাম, কিন্তু এই ক্ষেত্রে কত হবে, জি সাইন থিটা। মাইনাস না প্লাস, অবশ্যই মাইনাস, কারণ এক্স অ্যাক্সিসের যেদিকে পজিটিভ দিক তার উল্টো দিকে, তাহলে এটা হচ্ছে মাইনাস জি সাইন থিটা। ওয়াই অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে তোমার, ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে ইউ ওয়াই, ইউ ওয়াই সমান কত হচ্ছে, প্রাথমিক বেগ হচ্ছে ইউ সাইন আলফা, আর তার ত্বরণ এ ওয়াই হচ্ছে মাইনাস জি কস অফ থিটা, ঠিক আছে। বাস, এরপর আমরা ক্যালকুলেশনগুলো স্টার্ট করি। প্রথমে হচ্ছে ছবিটা আমি মুছে দিচ্ছি, ক্লিয়ার করে নিচ্ছি। ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হাইট কোন অ্যাক্সিস বরাবর হয়, জানা আছে আমাদের, ওয়াই অ্যাক্সিস বরাবর। আর নতুন কিছু নেই এর মধ্যে, নতুন কিছু নেই, শুধু এটাই এই মানে তোমাদেরকে ছবিটা মনে রেখে দেবে, ইউ কস আলফা মাইনাস জি সাইন থিটা, ইউ সাইন আলফা, আর নিচের দিকে ত্বরণ কাজ করে, সেটা হচ্ছে মাইনাস জি কস থিটা, ঠিক আছে। বেশ, তো ওয়াই অ্যাক্সিস বরাবর তাহলে ইউ ওয়াই কত, ইউ ওয়াই হচ্ছে ইউ সাইন আলফা, এ ওয়াই কত, এ ওয়াই হচ্ছে মাইনাস জি কস অফ থিটা, ঠিক আছে। তো ম্যাক্সিমাম হাইটটা আমরা বার করতে চাইছি, ম্যাক্সিমাম হাইটের সাময়িকের জন্য ভি ওয়াই কত হয়ে যায়, 0 হয়ে যায়, মনে আছে তো, ম্যাক্সিমাম হাইটে ভি ওয়াই কত হয়ে যায়, 0 হয়ে যায়। তো এইভাবে হোক না কেন, এখানে তো সেই ভি ওয়াই 0ই হবে, ঠিক আছে। ফর্মুলা লাগাবো, ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইউ ওয়াই স্কোয়ার প্লাস 2 এ ওয়াই ইন্টু ম্যাক্সিমাম হাইট, সেটাকে আমি এইচ ম্যাক্সিমাম ধরলাম, ঠিক আছে। এসটাকে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এ এসের জায়গায় আমি বসালাম এইচ ম্যাক্সিমাম। তাহলে ভি ওয়াই কত হলো, ভি ওয়াই 0, ইউ ওয়াই কত, ইউ সাইন আলফা প্লাস 2, এ ওয়াই কত, এ ওয়াই হচ্ছে মাইনাস জি কস অফ থিটা ইন্টু এইচ ম্যাক্সিমাম। তো এটা স্কোয়ার হবে, তাহলে এইচ ম্যাক্সিমাম কত হবে, দেখো এটা এইদিকে চলে আসবে, এটা বর্গ হয়ে যাবে, এটা বর্গ হবে, আর এটা এইদিকে চলে আসবে। এই ক্যালকুলেশন নিশ্চয়ই পারবে, আমি আর সময় যাচ্ছে করছি না। ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g cos of theta, u square sin square alpha by 2g cos of
থিটা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এইচ ম্যাক্সিমাম বের করে নিলাম। টাইম অফ ফ্লাইট কী করে বের করব? টাইম অফ ফ্লাইটের জন্য একইভাবে আমরা ওয়াই ডিরেকশনের মোশনটাকে ভাববো। ঠিক আছে, তো ম্যাক্সিমাম হাইট বের করে নিলাম। আচ্ছা, টাইম অফ ফ্লাইট মানে টোটাল উত্থিতিকাল, যেটা মানে গ্রাউন্ড তুমি এইভাবে নততল বরাবর, নততল আছে এটা, এখান থেকে ছুড়েছো এখানে পড়বার টোটাল টাইমটা তোমার কত লাগবে। ঠিক আছে, তো টাইমটাকে আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল টি। আচ্ছা, সরণ কত হয় ওয়াই অ্যাক্সিস বরাবর? তাহলে সরণ কত হয়? অবশ্যই 0 হয়। ওয়াই অ্যাক্সিস বরাবর সরণ কত হয়? 0 হয়, কারণ যেখান থেকে ছুঁড়েছি সেখানে এসেই পড়েছে। তাহলে ফর্মুলা লাগাবো এস ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই টি প্লাস হাফ অফ এ ওয়াই ইন্টু টি স্কোয়ার। এস ওয়াই কত? 0, ইউ ওয়াই কত? ইউ সাইন আলফা ক্যাপিটাল টি মাইনাস হাফ অফ জি কস থিটা ইন্টু টি স্কোয়ার। এদিকে আসবে টি কমন যাবে, তাহলে টি যদি কমন যায় এখান থেকে, তাহলে হাফ অফ জি কস থিটা টি স্কোয়ার মাইনাস ইউ সাইন আলফা টি ইকুয়াল টু 0। টি যদি কমন যায় তাহলে পড়ে থাকছে হাফ অফ জি কস থিটা ইন্টু টি মাইনাস ইউ সাইন আলফা ইকুয়াল টু 0। তো টি নট ইকুয়াল টু 0, টি নট ইকুয়াল টু 0 মানে যেখান থেকে ছুটেছি সেখানেই আছে। তাহলে এখান থেকে টি ক্যালকুলেশন করলে টি সমান পাবে 2u সাইন আলফা বাই জি কস থিটা। এটা হচ্ছে টাইম অফ ফ্লাইট, 2u সাইন আলফা বাই জি কস থিটা। ঠিক আছে, আচ্ছা রেঞ্জটা একটু তোমরা বের করে নেবে, রেঞ্জটা খুব মানে এমন কিছু কঠিন নয়, তোমরা একটু জাস্ট বের করে নেবে, নিজেরা ক্যালকুলেশন করবে, কারণ ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে সেই জন্য আমি আর বেশি সময় দিতে পারছি না। বেশ, তাহলে রেঞ্জ করতে গেলে আমাকে সবসময় জানি আমরা কোন অ্যাক্সিস বরাবর ধরি? এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে এস এক্স ইকুয়াল টু ফর্মুলা লাগাবো ইউ এক্স টি প্লাস হাফ অফ এ এক্স ইন্টু টি স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে, তো এক্স অ্যাক্সিস বরাবর তাহলে আর কি আমার দরকার? টাইমটা দরকার। রেঞ্জ মানে কি? মানে টাইম অফ ফ্লাইট, অর্থাৎ মানে যেটা উত্থিতিকাল, টোটাল উত্থিতিকালের পর সে কোন জায়গায় গিয়ে গ্রাউন্ডকে হিট করছে, সেগুলো এতদিন আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল টি, এবং ক্যাপিটাল টি এর ভ্যালুটাও আমরা দেখলাম। ক্যাপিটাল টি এর ভ্যালুটা হচ্ছে 2u সাইন আলফা বাই জি কস অফ থিটা। 2u সাইন আলফা বাই জি কস অফ আলফা না থিটা? কস অফ থিটা, সরি, কস অফ থিটা। হ্যাঁ, ঠিক আছে, বেশ। তো এবার এখান থেকে আমরা ফর্মুলাটা আর কত? এস এক্স ইকুয়াল টু কত? ক্যাপিটাল আর। তাহলে আর ইকুয়াল টু কত হবে? ভ্যালুগুলো বসাবে। ইউ কস আলফা, ক্যাপিটাল টি এর ভ্যালু হচ্ছে 2u সাইন অফ আলফা বাই জি কস থিটা মাইনাস হাফ অফ জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার মানে হচ্ছে 4u স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই জি স্কোয়ার কস স্কোয়ার থিটা। ঠিক আছে, ভুল করলাম কোথাও? যাই হোক, এখান থেকে একটা জি কাটলো, একটা জি পেলাম, এখান থেকে একটা 2 কাটলো, দিয়ে এটা শেষ পর্যন্ত যেটা আসবে তোমরা একটু বাড়িতে এটা চেষ্টা করো, সেটা আসবে 2u স্কোয়ার সাইন আলফা বাই জি কস স্কোয়ার থিটা কস অফ আলফা প্লাস থিটা। এটা আসবে, এটা ক্যালকুলেশন করো, কিছু নেই, এক জায়গায় দেবে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি ফর্মুলা পাবে, সেখানে তোমরা এটা কস অফ আলফা প্লাস থিটা এটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে,
তো এই রেঞ্জটা তোমরা বাড়িতে একটু ক্যালকুলেশন করবে, চেষ্টা করবে, এবং সেখান থেকে তোমরা আমাকে কমেন্টে জানাবে যে এটা এসছে কি না। ঠিক আছে, বেশ। তাহলে আজকে আমরা মেনলি যেটা দেখলাম যে প্রজেক্টাইল মোশনে নতুন কোনো কিছু নেই ইনক্লাইন প্লেনের জন্য, শুধুমাত্র এই ত্বরণ যেহেতু আসে সেজন্য ক্যালকুলেশনগুলো একটু চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা ক্যালকুলেশনে চেঞ্জ হচ্ছে কারণ ত্বরণ দুটো চেঞ্জ হয়ে গেছে বলে, আর বাকি প্রসিডিওরটা সেম। ঠিক আছে, বেশ, আজ এতটাই থাক। ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো, গুড নাইট।